রাজধানীর যানজট কমাতে মোড়ে মোড়ে আধুনিক রোবোটিক ইন্টেলিজেন্স সিগন্যাল চালানোর কোনো ধারণাই নেই খোদ প্রকল্প পরিচালকের। আমি ব্যক্তিগতভাবে এই ধরনের কোনো ট্রেনিং বা এই ধরনের কোনো ওয়ার্কশপ বা তারা কিভাবে ব্যবহার করে এই ব্যাপারে আমার কোনো ট্রেনিং করা হয়নি। সিগন্যাল লাইটগুলো আপাতত চলতেছে না, যতটুকু পারি হাত দিয়ে বা সিগন্যাল মেনটেন করি। আমাদের কত লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে পঙ্গু হয়ে গেছে। 2 বছরে 52 কোটি টাকা খরচ হলেও অকার্যকর। যারা এটাকে প্রস্তাব করেছেন তারা নিজেরাও কোনোদিন সিগন্যাল ডিজাইন করেননি, সিগন্যালের জন্য কি কি দরকার হয় তাও জানেননি। এই ধরনের সিগন্যালের পূর্ব শর্তগুলি ঢাকায় নাই। দেখছিলেন বিশেষ শিরোনাম, দুপুরের সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নাসির তামিমার বিয়ে বৈধ নয় বলছে পিবিআই, জালিয়াতি করা হয় তালাকের নোটিশ। গ্রেফতারি পরোয়ানা জারি করতে আদালতে আগের স্বামীর আবেদন। সৌদি আরবে পাচারের শিকার হাবিবা দেশে ফিরেও দেখা পেলেন না স্বজনদের। অভিযুক্ত এজেন্সির সহায়তায় বিমানবন্দর থেকে নিয়ে গেল পুলিশ, শঙ্কায় পরিবার। ওয়াসা আমাদেরকে কোনো ডিসাইড করে নাই, কোনো পানি সাপ্লাই নেই, কিন্তু নিয়মিত বিল আসতেছে। চট্টগ্রামে ওয়াসার ভুতুরে বিল, পানি ব্যবহার না করেও গ্রাহককে গুনতে হচ্ছে হাজার হাজার টাকা। অনিয়ম বন্ধে বসানো হয়েছে 10,000 ডিজিটাল মিটার। এবং মমতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকবেন কিনা নির্ধারণ আজ। ভবানীপুরে উপনির্বাচন ঘিরে ব্যাপক নিরাপত্তা, সুষ্ঠু ভোট নিয়ে বিজেপির সংশয়। ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিয়ে বৈধ নয়। রাকিব হাসানকে ডিভোর্স না দিয়েই তামিমা ক্রিকেটার নাসিরকে বিয়ে করেছেন। দুপুরে সংবাদ সম্মেলনে পিবিআই এ তথ্য দিয়েছে। পিবিআই এর ডিআইজি জানান, আগের স্বামী রাকিব ও তামিমার বিবাহ বিচ্ছেদের নথি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। এদিকে ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে আদালতে আবেদন করা হয়েছে। ভালোবাসা দিবসে গত 14 ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা তাম্মি বিয়ে করেন। তবে এ নিয়ে জলঘোলা হয়েছে অনেক। আদালত পর্যন্ত গিয়েছেন তাম্মির আগের স্বামী রাকিব। আদালতের আদেশে তদন্তের দায়িত্ব গিয়েছে পিবিআই এর হাতে। অবশেষে বিয়ের 7 মাস পর আদালতে প্রতিবেদন জমা দিল পিবিআই। প্রতিবেদন বলছে, আগের স্বামীকে ডিভোর্স না দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন তামিমা। সে কারণে তাদের বিয়ের প্রক্রিয়া বৈধ হয়নি। তামিমা হোসেন দাবি করেছেন যে এই নোটিশটি পাঠানো হয়েছিল। দেখা গেছে যে আমরা তদন্ত করে দেখেছি যে যে ঠিকানায় পাঠানো হয়েছিল ওই ঠিকানায় আসলে সেই সময় রাকিব থাকতেন না। যে ডেটে পাঠানো হয়েছে সেই ডেটে রাকিব অন্য বাসায় ছিলেন। অর্থাৎ রাকিব 6 মাস পরে যে বাসায় গেছেন সেই বাসার ঠিকানাটা 6 মাস আগে ব্যবহার করা হয়েছে। তিনি জানতেন যে আসলে এটি ভেরিফাই করা উচিত, তিনি করেন নাই। তিনি জেনে শুনে ছোট অপরাধটি করেছেন। এছাড়া আগের স্বামী রাকিবের সঙ্গে তামিমার বিচ্ছেদ সংক্রান্ত যে নথিপত্র দেখানো হয়েছে সেগুলো জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে বলেও তদন্তে উঠে এসেছে। বিয়ের পর তামিমার আগের স্বামী রাকিব দাবি করেন তাকে ডিভোর্স না দিয়েই নাসিরকে বিয়ে করেন তার স্ত্রী। তাদের 11 বছরের সংসারে 8 বছরের একটি সন্তান রয়েছে। তাম্মিকে নিজের বউ দাবি করে সে সময় কোর্টে মামলা করেন রাকিব। সে আইনতভাবে এখনো আমার ওয়াইফ। এখন যদি সে আসতে চায়, সে যদি আসতে চায়, সেটা তার বিষয়ে সে আসতে পারে। আমার দিক থেকে আসুক, সে সমস্যা নেই। এখন আদালতের নির্দেশনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান রাকিবের আইনজীবী। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে হাইকোর্টে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল। সাদিয়া, বাংলাদেশের বিচার ব্যবস্থায় এ ধরনের মামলা খুব একটা দেখা যায় না, যে 7 বছর বা 7 মাস সংসার করার পর জানা গেল সেটি তার বৈধ বউ নয়। এটি ঘটেছে ক্রিকেটার নাসির হোসেনের ক্ষেত্রে। ক্রিকেটার নাসির হোসেন এবছরের 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিয়ে করেছিলেন। বিয়ের পরেই মূলত নাসির হোসেন যাকে বিয়ে করেছিলেন তামিমা তাম্মি, তার আগের স্বামী দাবি করেছেন যে তাকে ডিভোর্স না দিয়েই ক্রিকেটার নাসির বিয়ে করেছে। এটি বৈধ
হয়নি, শুরু থেকেই তিনি দাবি করে আসছিলেন এবং তিনি আদালতে মামলাও করেছেন। তো আদালতে মামলা করার পর আজকে পিবিআই এই মামলার চার্জশিট দিয়েছে এবং চার্জশিটে যেটি উঠে এসেছে যে বিয়ের প্রক্রিয়াটি, নাসির হোসেনের বিয়ের প্রক্রিয়াটি সেটি বৈধ ছিল না এবং যে ডিভোর্সের কাগজপত্র ব্রিফিং করে দেখানো হয়েছিল যে তামিমা তাম্মি রাকিবকে আগের স্বামীকে ডিভোর্স দিয়েছেন, সেইটিও জালিয়াতি করে তৈরি করা হয়েছে। এই বিষয়গুলো কিন্তু পিবিআর তদন্তে উঠে এসেছে এবং পিবিআই 3 জনকে আসামি করেছেন। প্রথম আসামি করা হয়েছে তামিমা তাম্মিকে। তাকে অভিযুক্ত করা হচ্ছে এই কারণে তামিমা তাম্মি বিয়েটি বা ডিভোর্সের বিষয়টি না জানিয়ে বা ডিভোর্স না দিয়ে কেন তিনি নাসিরকে বিয়ে করেছেন এটি তামিমা তাম্মির বিরুদ্ধে অপরাধ আনা হয়েছে। একই সাথে ক্রিকেটার নাসিরের বিরুদ্ধে যেটি অভিযোগ আনা হয়েছে সেটিতে বলা হয়েছে যে ক্রিকেটার নাসির হোসেন জানতেন যে তিনি যাকে বিয়ে করছেন সেই মেয়ে অন্য আগের যে স্বামীকে ডিভোর্স দেননি, না দিয়েও বা না দেওয়ার বিষয়টি জানার পরেও ক্রিকেটার নাসির হোসেন তামিমা তাম্মিকে বিয়ে করেছেন, এটি একটি অভিযোগ। আর তামিমা তাম্মির যে মা রয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে জালিয়াতির ক্ষেত্রে, সকল অপরাধের ক্ষেত্রে ডিভোর্সের যে নোটিশটি জাল করা হয়েছে, মামলার যাবতীয় কাগজপত্র বা বিয়ের সংক্রান্ত যত কাগজপত্র জাল করা হয়েছে, এটির বিষয়ে তামিমা তাম্মির যে মা রাকিবের শাশুড়ি তাকে অভিযুক্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে এবং রাকিব বলেছেন যে আইনি প্রক্রিয়ার মাধ্যম দিয়েই তিনি এই মামলাটি লড়বেন। তবে গ্রেফতারি পরোয়ানার আবেদনের বিষয়টি এখনও শুনানি হয়েছে, আজকে আদেশ হয়তো বিকেলের দিকে দিবেন আদালত। তো এই ছিল আমার কাছে নাসির এবং তামিমা তাম্মির বিয়ে এবং আগের স্বামীর যে মামলা সেই বিষয়ে সবশেষ খবর। সাদিয়া। ক্রিকেটার নাসির প্রসঙ্গ নিয়ে সবশেষ জানাতে রাজধানীর হাইকোর্ট থেকে যুক্ত ছিলেন রিপোর্টার আফজাল হোসেন। রাজধানীর যানজট নিরসনে পরপর বেশ কয়েকটি বড় বাজেটের প্রকল্প নিয়েও ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ। এর ধারাবাহিকতায় যেন এবারও নেওয়া হয়েছে চড়া খরচের রোবোটিক ইন্টেলিজেন্স সিগন্যাল প্রকল্প। তবে এই প্রকল্প সম্পর্কে খোদ প্রকল্প পরিচালকেরই নেই ন্যূনতম ধারণা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন জাপানি প্রযুক্তির এই সিগন্যাল ব্যবস্থা বাংলাদেশের প্রেক্ষাপটে পুরোপুরি অবাস্তব। রাজধানীর পল্টন মোড়, ট্রাফিক পুলিশের কাজ চলছে বাঁশি, হাতের ইশারা আর বাঁশের লাঠি দিয়ে। অথচ 2 বছর আগে 52 কোটি টাকা খরচ করে এই শহরে বসানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির রোবোটিক ইন্টেলিজেন্স সিগন্যাল। জাপানি প্রযুক্তির এই পদ্ধতি চারদিকের 300 মিটার দূরত্বের গাড়ির সংখ্যা নির্ণয় করে নিজেই স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে। তবে এখনও রোবটের মতোই দাঁড়িয়ে আছে। কিভাবে এটাকে কাজে লাগাতে হবে তার কোনো ধারণাই নেই কর্তৃপক্ষের। সিগন্যাল লাইটগুলো আপাতত চলতেছে না, যতটুকু পারি হাত দিয়ে বা সিগন্যাল মেনটেন করি। আমাদের কত লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে পঙ্গু হয়ে গেছে। পল্টনের পাশাপাশি গুলশান 1, গুলিস্তান ও মহাখালী এই 4 ইন্টারসেকশনে বসানো হয়েছে এই প্রযুক্তি। প্রকল্প পরিচালকের কাছে প্রশ্ন ছিল কিভাবে নিয়ন্ত্রণ হয় এই অত্যাধুনিক সিগন্যাল সিস্টেম। আমি ব্যক্তিগতভাবে এই ধরনের কোনো ট্রেনিং বা এই ধরনের কোনো ওয়ার্কশপ বা তারা কিভাবে ব্যবহার করে এই ব্যাপারে আমার কোনো ট্রেনিং করা হয়নি বা যাওয়া হয়নি, দেখা হয়নি। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন জাপানের জন্য বানানো এই প্রযুক্তি বাংলাদেশে অচল। ঢাকার রাস্তা, গাড়ির ধরন ও ট্রাফিক ব্যবস্থাপনায় এটা পুরোপুরি অবাস্তব। আমাদের না আছে লেন, না আছে অল মোটরাইজ, সাথে নন মোটরাইজও আছে। যারা এটাকে প্রস্তাব করেছেন তারা নিজেরাও কোনোদিন সিগন্যাল ডিজাইন করেননি, সিগন্যালের জন্য কি দরকার হয় তাও জানেননি। এই পদ্ধতি কার্যকরের পূর্ব শর্তগুলো ঢাকায় বাস্তবায়ন সম্ভব নয় জানিয়ে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন এটি অযথা টাকা খরচের একটি প্রকল্প। তবে প্রকল্প পরিচালকের দাবি ভিন্ন। এই ধরনের উন্নত প্রযুক্তি নির্ভর ইন্টেলিজেন্ট বুদ্ধিদীপ্ত সিগন্যালের পূর্ব শর্তগুলি ঢাকায় নাই। সবাই মিলেই প্রকল্পটা করছে ডিটিসি এর সঙ্গে আর কি। এখন আমাদের জন্য যদি কোনো রকম অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয় আমরা সবাই মিলেই করবো আর কি। এই 4 স্থানে সমীক্ষা প্রকল্প সফল হলে রাজধানীর প্রায় 1.5 শতাধিক ইন্টারসেকশনে রোবোটিক ইন্টেলিজেন্স সিগন্যাল চালুর পরিকল্পনা রয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের। 2012 সাল থেকে যানজট নিরসনে 3টি প্রকল্প নেওয়া হলেও একটিরও সুফল মেলেনি। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন প্রকল্পগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবসম্মত না হওয়ায় সেগুলো এখন উল্টো যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর পল্টন মোড়ে আছেন সহকর্মী নাজমুস সালিহি। সরাসরি যাচ্ছি তার কাছে। সালিহি, বাংলাদেশের যে বাস্তবতা সেখানে আসলে রোবোটিক ইন্টেলিজেন্স সিগন্যাল এই প্রযুক্তি কেন কার্যকর না?
সাদিয়া, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আপনি দেখছেন যে আমার দুই পাশে প্রচুর পরিমাণে গাড়ি, অথচ এই জায়গাটিতেই 13 কোটি টাকা, মানে 4টি যে সিগন্যাল পয়েন্টে বসানো হয়েছে এক একটির খরচ কিন্তু হয়েছে 13 কোটি টাকা করে। অর্থাৎ এই পল্টনেও কিন্তু 13 কোটি টাকা খরচ করে বসানো হয়েছে রোবোটিক ইন্টেলিজেন্স সিগন্যাল সিস্টেম। এটি আসলে এখানে কোনোভাবে কাজ করছে না বলে এখানে আপনি দেখছেন যে পুলিশ সদস্যরা এখানে লাঠি, বাঁশের লাঠি, বাঁশি এবং ইশারা দিয়ে কাজ করছে। যেটি আপনি জানতে চাচ্ছিলেন যে কেন আসলে এই রোবোটিক সিস্টেম বাংলাদেশের বাস্তবতায় কাজ করবে না বা কেন আসলে বাস্তবসম্মত নয়, যোগাযোগ বিশেষজ্ঞরা যেটা বলছেন যে এই রোবোটিক সিস্টেমের যেভাবে সেটা কাজ করে সেটি হচ্ছে যে এখানে 3 ধরনের স্তর থাকবে। একটি হচ্ছে যে সিসিটিভি ক্যামেরা, এটি 4 রাস্তার যে লেকগুলো থাকবে, সিগন্যাল যে লেক থাকবে, এই সিগন্যাল লেকগুলোতে তারা 4 রাস্তার 300 মিটার পর্যন্ত এটি ছবি তুলতে পারবে, এটির সাউন্ড সিস্টেম নিতে পারবে এবং কতগুলো গাড়ি কোন জায়গায় আছে, সেটি কোন লেকে আছে সেটিকে সে কানেক্ট করে নিজে থেকে স্বয়ংক্রিয়ভাবে এটিকে সিগন্যাল ব্যবস্থার মধ্যে এনে সুশৃঙ্খল করবে গাড়িকে। এটি হচ্ছে এই প্রজেক্টের প্রধানতম উদ্দেশ্য। এখন হচ্ছে যে এটি অ্যাপ্লাই করা যাচ্ছে না এই কারণে যে রাজধানীতে আসলে ওই গাড়ির ব্যবস্থাপনাটি নেই। অর্থাৎ এই রাস্তায় একই সাথে ভ্যান চলে, রিক্সা চলে, মোটর সাইকেল চলে, অর্থাৎ এগুলো হচ্ছে নন মোটরযান, যেই সমস্ত নন ইঞ্জিন চালিত গাড়ি। অর্থাৎ যদি কোনো রাস্তায় যে গাড়ির ইঞ্জিন নেই সেগুলো যদি উঠে তাহলে সেটি পুরোপুরিভাবে কাজ করবে না। 1 নাম্বার 2, মাত্র 300 মিটারের মধ্যে সেই তার সেন্সরটা থাকবে, কিন্তু আমাদের লেনগুলো হচ্ছে 300 মিটার ছাড়িয়ে 600 মিটার, 1000 মিটার পর্যন্ত গাড়ির প্রচণ্ড চাপ থাকে। সেটি আসলে এই টেকনোলজি এটিকে নিতে পারবে না, যোগাযোগ বিশেষজ্ঞরা আসলে সেটিকে বলছেন। পাশাপাশি হচ্ছে যে এখানে একটি সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থা থাকতে হবে, অর্থাৎ এই রাস্তায় পায়ে হাঁটা মানুষ চলতে পারবে না, যত্রতত্র গাড়ি পার্কিং করা থাকবে না। কিন্তু এখানে তো আমাদের যত্রতত্র গাড়ি পার্কিং হয়, আপনি দেখছেন যে গাড়ি দাঁড়িয়ে আছে এবং প্রচুর পরিমাণে গাড়ির চাপ। যেখানে মাত্র 300 মিটার দূরত্বের গাড়িকে সে নির্ণয় করতে পারবে, আমাদের কিন্তু গাড়ির সারি এবং আমাদের যানজট কিন্তু 300 মিটার ছাড়িয়ে বহু দূর পর্যন্ত চলে যায়। সুতরাং এই যে জাপানি প্রযুক্তি এটি আসলে কোনোভাবেই সেটিকে ধারণ করতে পারবে না এবং সেটা কাজ করতে পারবে না। এবং বলা হচ্ছে ছবি তুলতে পারবে, কয়টা গাড়ির ছবি তুলবে? যোগাযোগ বিশেষজ্ঞদের প্রশ্ন। ওই গাড়িগুলোকে সে ছবি তুলে তার সেন্সরে নিবে এবং সেটিকে দিয়ে সে আসলে কাজ করবে এবং এটি হবে একটি ওয়্যারলেস সিস্টেম, যেটি পুরোপুরি কানেক্ট হবে একটি ওয়াইফাইয়ের মধ্য দিয়ে। এর সাউন্ড সিস্টেম সে ধারণ করে তার মেমোরির মধ্যে সে সেটার সিগন্যালটা নিয়ে সে কাজ করব। কিন্তু আমাদের এখানে যে পরিমাণ গাড়ি, যেভাবে একই রাস্তায় মোটর চলে, সাইকেল চলে, রিক্সা চলে, ভ্যান চলে, এই সমস্ত গাড়ির যে ধরন, এই ধরনের সাথে এটি যায় না। সরাসরি এটি জাপানি প্রযুক্তি এবং জাপানের রাস্তা, জাপানের ট্রাফিক সিস্টেম, জাপানের যে পরিবেশ, সেটার জন্য এটি অ্যাপ্লাই করা যেতে পারে। এটি অ্যাপ্লাইয়ের যেই পূর্ব শর্তগুলো ঢাকা শহরে নেই। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন এটি আসলে বাস্তবায়ন করাও এক প্রকার কাল্পনিক ব্যাপার। তো এই ছিল আমার কাছে পল্টন মোড় থেকে ইন্টেলিজেন্স ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার যে কার্যক্রম সেটি নিয়ে সর্বশেষ। সাদিয়া, রাজধানীর পল্টন মোড় থেকে যুক্ত ছিলেন রিপোর্টার নাজমুল। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে পর্যায়ক্রমে সব দেশেই নিজস্ব ভবনে দূতাবাস চালুর পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। 12 দিনের সফর শেষে শুক্রবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। ওয়াশিংটন ডিসি থেকে হাসানুজ্জামান সাকিব রিপোর্ট। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার বিকেলে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই তিনি ভবন চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। পরে বাংলাদেশ হাউসের উদ্বোধন করেন সরকার প্রধান। এ সময় দোয়ায় অংশ নেন। প্রধানমন্ত্রী জানান, যেসব দেশে বাংলাদেশের দূতাবাস রয়েছে সব দেশেই নিজস্ব ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। পরে নতুন ভবনে বাংলাদেশ দূতাবাস এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, রাষ্ট্রদূত শহীদুল ইসলাম ও প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন। এর আগে নিউ ইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশন ও স্থায়ী প্রতিনিধির বাসভবন এবং লস অ্যাঞ্জেলেসে কনসুলেট অফিস ও কনসাল জেনারেলের বাড়ি ক্রয় করে সরকার। বাংলাদেশের মালিকানায় নিজস্ব ভবন রয়েছে ভারতসহ প্রায় 20টি দেশে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা কাল। ইতোমধ্যে 7টি বিভাগীয় শহরে প্রশ্ন সরবরাহ সহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে আবাসিক হল বন্ধ থাকায় ভর্তিচ্ছুদের পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। তাদেরকে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ছাত্রলীগ। এদিকে ভর্তি পরীক্ষায় জালিয়াতি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর। রাত পোহালেই বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ করা প্রায় 1,17,000 পরীক্ষার্থী অংশগ্রহণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায়। ঢাকায় পরীক্ষা দেবেন 58,306 জন, আর 7 বিভাগীয় শহরে 59,354 জন। ঢাকার বাইরে বিভাগীয় শহরের 7টি কেন্দ্রে ইতিমধ্যে পাঠানো হয়েছে প্রশ্ন, সব প্রস্তুতি সম্পন্ন। তবে আবাসিক হল বন্ধ থাকায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ঢাকায় থাকা নিয়ে পড়েছেন বিড়ম্বনায়। আমাদের থাকতে কষ্ট হচ্ছে, আমরা পরীক্ষার আগে যে প্রিপারেশনটা ওটা ভালো করে নিতে পারতেছি না। হল খোলা থাকলে আমরা ভালো করে থাকতে পারতাম, প্রিপারেশন নিতে পারতাম ভালো একটু। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিজ দায়িত্বে আবাসনের বিষয়টি বন্দোবস্ত করার পরামর্শ দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ডিজিটাল জালিয়াতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমাদের বর্তমান ছাত্র এবং ভবিষ্যৎ যারা ছাত্র যারাই হবে না কেন, মোবাইল নিয়ে, যে কোনো ধরনের মোবাইল নিয়ে আমরা হলে যেতে নিষেধ করব, কারণ ডিজিটাল জালিয়াতির সম্ভাবনাকে আমরা কখনো উড়িয়ে দিতে পারি না। তবে ভর্তিচ্ছুদের আবাসন সহযোগিতা সহ পাশে থাকার কথা বলছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। প্রত্যেক বছর ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সমস্যা সংকটকে মোকাবেলা করার জন্য, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য, মানবিকভাবে তাদের পাশে সহায়তা করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করি। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সহ যে কোনো ধরনের ডিজিটাল ডিভাইস নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। সব অনিশ্চয়তা কাটিয়ে প্রবাসীদের জন্য চালু হয়েছে দুবাইগামী ফ্লাইট। বিমানবন্দরে চলছে আরটিপিসিআর ল্যাবে প্রবাসীদের নমুনা পরীক্ষা। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছি তার কাছে। কাজল, সাদিয়া, গতকাল আবুধাবি থেকে কিন্তু বলা চলে যে আরব আমিরাতে সেটি কিন্তু আরব আমিরাত থেকে অনুমোদন পাওয়ার পরে কিন্তু সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল যে করোনা পরীক্ষা শুরু হবে। সেই আলোকে কিন্তু করোনা টেস্ট আরটিপিসিআর ল্যাবে কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হয়েছে গতকাল থেকে সন্ধ্যা থেকে, এবং এর ধারাবাহিকতা কিন্তু রাতে একটি ফ্লাইট চলে গেছে 52 জনকে নিয়ে, এবং এখন পর্যন্ত বিভিন্ন রুট ব্যবহার করে কিন্তু 122 জন যাত্রী এখানে আরটিপিসিআর ল্যাবে পরীক্ষা সম্পূর্ণ করে কিন্তু তারা গিয়েছেন, এবং একই ধারাবাহিকতা কিন্তু আজকেও সেই কার্যক্রম কিন্তু চলবে। এবং বিকেল 5টায় প্রথমে একটি ফ্লাইট বিকেলে হওয়ার কথা ছিল, এবং সকালে কিন্তু 10টা 15 একটি ফ্লাইট চলে গিয়েছে, এবং বিকেলে যে ফ্লাইটটি 5টায় সেটি কিন্তু ক্যান্সেল করা হয়েছে আমরা জানতে পেরেছি। এবং সেটি কিন্তু বলা চলে যে আমরা যতটুকু জানলাম সেটি হচ্ছে 7:30টায় একটি এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট ছিল, এবং সেই আলোকে বাংলাদেশ বিমানের কিন্তু একটি ফ্লাইট ছিল 5টায়। তো দুটি ফ্লাইট পাশাপাশি দিয়েছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। 7:30টায় দুটি ফ্লাইট যাবে একই সাথে, আমরা দেখছি সবশেষ আপডেট। এবং এর কারণ হচ্ছে যে যেহেতু পরীক্ষা সংশ্লিষ্ট কার্যক্রম এখানে থাকে, আরটিপিসিআর ল্যাবের যে পরীক্ষা, সেই পরীক্ষার কার্যক্রম কিন্তু বলা চলে যে যারা এখানে যাত্রী আসছেন তারা ইতিমধ্যে অনেকে প্রবেশ করছেন, এবং 7:30টায় যদি দুটি ফ্লাইট হয় সেই দুটি ফ্লাইটে যাত্রীরা কিন্তু এখানে আসবেন, এবং করোনা পরীক্ষার জন্য তারা বলা চলে যে অনেকেই ঢুকছেন এবং অনেকেই কিন্তু অপেক্ষামান আছে। তো সেই ধারাবাহিক কিন্তু দুটি ফ্লাইট যাবে, এবং মধ্যরাত বলা চলে যে 2:30টায়, অর্থাৎ একটা যেটি পড়ছে সেটি কিন্তু 2:30টায় আর একটি এয়ার আরাবিয়ানের একটি ফ্লাইট যাবে, এটিও কিন্তু নিশ্চিত করেছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। তো সব মিলে এখানে আমরা যারা দুবাইগামী আসছেন এবং আরব আমিরাতের বিভিন্ন এয়ারপোর্টে যারা নামবেন তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে ভোগান্তির এবং অনিশ্চয়তার যে একটি জায়গা ছিল সেটি কিন্তু শেষ হয়েছে, এবং তাদের বলে যে এখন সেই স্বস্তির জায়গাটা সেটি কিন্তু প্রকাশ পেয়েছে। এবং একইভাবে তারা বলেছেন যে বিমানবন্দরের যে কার্যক্রম, বিমানবন্দরের যে এখানে ল্যাবের যে কার্যক্রম এবং সেবা, সেটিও কিন্তু সন্তোষজনক তারা মনে করছেন। এবং এর মধ্যে দিয়ে বলা চলে যে তাদের যে হতাশা এবং তাদের ধোঁয়াশা ছিল মনে, এবং কর্মক্ষেত্রে ফেরার যে অনিশ্চয়তা ছিল, এবং সাধারণ যাত্রীরা যে ফিরবেন কিংবা যাবেন তারাও যে নিশ্চয় অনিশ্চয়তার মধ্যে, সেটি কিন্তু কেটে গেছে। তো এই পর্যন্ত এয়ারপোর্ট, শাহজালাল এয়ারপোর্ট থেকে আরটিপিসিআর ল্যাবের কার্যক্রমের সবশেষ ছিল এখন পর্যন্ত। সাদিয়া, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ। সৌদি আরবে পাচারের শিকার হাবিবা দেশে ফিরেও দেখা পেলেন না স্বজনদের। পাচারের দায়ে অভিযুক্ত এজেন্সির সহায়তায় বিমানবন্দর থেকে তাকে নিয়ে যায় পল্টন থানা পুলিশ। বিমানবন্দরে পরিবার কিংবা গণমাধ্যম কর্মী কারোর সঙ্গে কথা বলতে দেয়া হয়নি ভুক্তভোগী হাবিবাকে। স্বজনরা তার নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন।
4 মাস অমানুষিক নির্যাতনের শিকার হয়ে বৃহস্পতিবার সকাল 9:05 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন মধ্যপ্রাচ্যে পাচারের শিকার বাংলাদেশি হাবিবা আক্তার। এদিন প্রিয়জনকে ফিরে পাবার অপেক্ষায় ছিল তার পরিবার, কিন্তু ঘটল উল্টো ঘটনা। চাকরি দেবার কথা বলে সৌদি আরবে যারা হাবিবাকে বিক্রি করে দিয়েছিল সেই এজেন্সি ইফতি ইন্টারন্যাশনালের মালিক রুবেল ও পাচারের 3 সহযোগীর লোকজনকে সঙ্গে নিয়ে পল্টন থানা পুলিশ বিমানবন্দর থেকেই হাবিবাকে তুলে নিয়ে যায়। পুলিশ হাবিবাকে তার পরিবার ও ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোনো কথা বলতে দেয়নি। পরিবারের আশঙ্কা থানায় নিয়ে আসামিদের বিরুদ্ধে মামলা তুলে নিতে হাবিবাকে নির্যাতন করা হতে পারে। মানব পাচারের মামলায় অভিযুক্ত ও গ্রেফতার আসামিদের লোকজন সঙ্গে নিয়ে ভুক্তভোগীকে তুলে নেয়ার ঘটনাকে নজিরবিহীন বলছেন অভিবাসন কর্মীরা। যার বিরুদ্ধে অভিযোগ তাদের সাথে করে পল্টন থানা পুলিশকে এমনি তাকে নিয়ে যায় বা তাদের সাথে রাখে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এখন ভাবার বিষয় হচ্ছে যে তাকে দিয়ে কি ধরনের স্টেটমেন্টটা তারা দেওয়া হবে, সেটাই এখন হচ্ছে যে ভাববার বিষয়। গৃহকর্মীর কাজ দেবার কথা বলে গত 7 জুন ইফতি ইন্টারন্যাশনাল নামে রাজধানীর একটি এজেন্সি হাবিবাকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাঠায়। তবে 7 দিন পরে পরিবারের কাছে পাঠানো ভিডিওতে হাবিবা জানান তাকে আসলে বিক্রি করে দেয়া হয়েছে, যেখানে তার উপর চলছে পৈশাচিক নির্যাতন। হাবিবার পরিবার তাকে দেশে পাঠানোর কথা বললে এজেন্সি থেকে বলা হয় 4 লাখ টাকা দিলে সৌদি আরব ছাড়তে পারবে হাবিবা, আর আইনের আশ্রয় নিলে গুম করে দেয়া হবে হাবিবাকে। এই ঘটনায় মঙ্গলবার প্রতিবেদন প্রচার করে সময় সংবাদ। এরপর র্যাব হাবিবার স্বামীর অভিযোগ আমলে নিয়ে 4 জনকে গ্রেফতার করে। পল্টন থানায় দায়ের হয় মানব পাচার মামলা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। দর্শক, সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় পরবর্তীতে আমরা আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলায় পিবিআই এর অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে পলাতক এক আসামির বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করা হয়। এতে সন্তোষ প্রকাশ করেছেন রায়হানের মা ও স্ত্রী। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। বৃহস্পতিবার সকাল 11টার দিকে পুলিশ ভ্যানে করে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে আকবর সহ 5 আসামিকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক আব্দুল মোমেন আসামিদের উপস্থিতিতে অভিযোগপত্রের উপর বাদী পক্ষের কোনো আপত্তি না থাকায় তা গ্রহণ করেন। একই সঙ্গে পলাতক আসামি আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতে আজকে বাদী উপস্থিত ছিলেন, তিনি বলেছেন যে এই চার্জশিট গৃহীত হতে আমাদের কোনো আপত্তি নাই। আদালত এই অভিযোগপত্রটা গ্রহণ করে এবং যে পলাতক একজন আসামি আছে তার বিরুদ্ধে WBN ইস্যু করে। অভিযোগপত্র গ্রহণে রায়হানের মা এবং রায়হানের স্ত্রী ও মামলার বাদী সন্তুষ্টি প্রকাশ করে সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। এই যে আজকে অ্যাকসেপ্ট হয়েছে কেসটা, আমরা খুশি আছি। আমরাও চাই কেসটা যত দ্রুত বিচারটা শুরু হয়, এটাই আমাদের অনুরোধ। আমার স্বামীর যে যারা হত্যা করছে তারা আমি ফাঁসি চাইলাম। গত বছরের 11 অক্টোবর এসএমপির বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত হন রায়হান। 12 অক্টোবর দায়ের করা মামলার তদন্ত পিবিআইকে দেওয়া হলে 5 মে 6 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দায়ের করা হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। চট্টগ্রামে ওয়াসার ভুতুড়ে বিলের খপ্পরে পড়েছে নগরবাসী। পানি ব্যবহার না করেও গ্রাহককে গুনতে হচ্ছে হাজার হাজার টাকা। এ অবস্থায় অনিয়ম বন্ধে প্রাথমিকভাবে নগরীর 4টি আবাসিক এলাকায় বসানো হয়েছে 10,000 ডিজিটাল মিটার। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় ফেরদৌস লিপির রিপোর্ট। ফ্ল্যাটের কোনো বাসিন্দা না থাকার পরও প্রতি মাসে ওয়াসার 15 থেকে 20,000 টাকা ভুতুরে বিল গুনতে হচ্ছে নাজিমুদ্দিনকে, যা 1 বছরে ঠেকেছে 2.5 লাখে। বারবার অভিযোগ করেও শুরু হয়নি হয়রানির। শুধুমাত্র নাজিমুদ্দিন নন, চট্টগ্রাম ওয়াসার বিল নিয়ে এমন অনিয়মের মুখোমুখি হতে হচ্ছে অনেককেই। আমরা ওখানে ওয়াসার মধ্যে অ্যাপ্লাই করছি, ওয়াসা আমাদেরকে কোনো ডিসাইড করে নাই, ওইটা নিয়ে কোনো সংশোধন করে নাই, ওই টাকাগুলো জমা আছে। এখন আমরা কি করবো ওই টাকাগুলো? কোনো পানি সাপ্লাই নেই, কিন্তু নিয়মিত বিল আসতেছে। কোনো পানি সাপ্লাই নেই, দেখতে দেখতে 60,000 টাকার বিল আসলো।
2016 সালে ওয়াসার গড় বিল প্রথা শুরু হওয়ার পর বছরে সংস্থাটির বিল ছিল 43 কোটি টাকা, যা এখন দাঁড়িয়েছে 105 কোটি টাকায়, যার পুরোটাই যায় গ্রাহকের পকেট থেকে। আমি মনে করি এই বাড়তি বকেয়াটা হয়েছে শুধুমাত্র গড় বিলের কারণে, এবং গড় বিল ভুতুরে বিল সব একই সূত্রে গাঁথা। যুগের পর যুগ চলে আসা এসব অভিযোগ থেকে বেরিয়ে আসতে অটোমেটেড মিটার রিডিং স্থাপনে অটোমেশন প্রকল্প হাতে নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। যে ডিজিটালাইজ মিটার যেটা দিচ্ছি তার ফলে হবে কি, মিটারের মধ্যে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। আমরা মিটারের থেকে সরাসরি রিডিংটা আমরা আমাদের এখানে কম্পিউটার সেকশনে পাবো। তাইলে আমাদের এই যেটা আমরা বলি হিউম্যান এরার বা চুরি বা এটসেট্রা যত কিছুই বলি, গ্রাহক থেকে যে কমপ্লেনগুলো আসে, আমাদের থেকে যে কমপ্লেনগুলো গ্রাহকের কাছে যায়, এগুলো মিনিমাইজ হয়ে যাবে। বর্তমানে চট্টগ্রাম ওয়াসার গ্রাহক প্রায় 73,000, আর বিশাল সংখ্যক গ্রাহকের রিডিং দেখে বিল করে মাত্র 43 জন মিটার ইন্সপেক্টর। বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র ডিজিটালাইজেশনের মাধ্যমে ওয়াসার মতো সংস্থার অনিয়ম দুর্নীতি রোধ করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন স্বচ্ছতা ও জবাবদিহিতা। কেবলমাত্র তখনই গ্রাহক হয়রানি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ধামাকা ইভ্যালির মতো ই কমার্স প্রতিষ্ঠানের কর্মকর্তারা আটক হওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। হাজার হাজার তরুণের কোটি কোটি টাকা পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। লোভনীয় অফারের ফাঁদে হঠাৎ করে বিত্তবান হওয়ার স্বপ্নবিভোর মানুষগুলোর দিন কাটছে ঘোর অন্ধকারে। যাচাই না করে কোনো সেলিব্রিটি যেন প্রচারণায় না নামে, সেজন্য অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগীরা। অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাবের হোসেন অয়ন তরুণ উদ্যোক্তা হিসেবে নিজেকে মেলে ধরতে সেলার হিসেবে যুক্ত হন ধামাকা ইভ্যালির মতো ই কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে। সেই জালে আটকা পড়ে তার 80 লাখ টাকা। এমন পরিস্থিতিতে জীবনের উষালগ্নেই নেমে এসেছে ঘোর অন্ধকার। ধার দেনা করে আমি চায়নার থেকে মাল আনছি, মাল এনে আমি বিভিন্ন ই কমার্সকে আমি দিয়েছি। 80 লক্ষ টাকা মতো আমার ইনভেস্টমেন্ট ওখানে ঢুকে গেছে। আমি এখন খুবই নিঃস্ব হয়ে আছি। ধামাকার এই ঘেরাটোপে আটকে অয়নের মতো অনেকেরই কাটছে নির্ঘুম রাত। তারা বলছেন এমডি জসিমউদ্দিন চিশতি ছাড়াও এই প্রতারণার সঙ্গে জড়িত আছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডাক্তার মুজতবা আলী। ধামাকার 3 জন কর্মকর্তাকে গ্রেফতার করা হলেও চেয়ারম্যান আড়ালে থেকে যাচ্ছে কেন, তা নিয়েও রয়েছে প্রশ্ন। যেহেতু এমডি সাহেব দেশে নাই, আপনি যেহেতু দেশে আছেন, আপনি ফ্রন্টে এসে সবার সাথে কথাবার্তা বলে এটা মিউচুয়ালি কীভাবে সলভ করা যায় দেখেন। চেয়ারম্যানকে আমি বলি, তখন উনি বলে যে আসলে আমরা কাজ করতেছি। আমরা চাইবো যেন চেয়ারম্যান আমাদেরকে একটা কমিটমেন্ট দেখ যে আমাদের এই সমাধানটা কিভাবে সে করবে। আসলে চেয়ারম্যান কেন ফোকাসে আসতেছে না। ভুক্তভোগীদের দাবি, এসব প্রতিষ্ঠানের বিষয়ে যাচাই না করে কোনো সরকারি বা জনপ্রিয় ব্যক্তি যেন প্রচারণায় না নেমে পড়ে। এই সমস্ত প্ল্যাটফর্ম অনলাইনে লঞ্চ হয়, তখন দেখা যায় যে সরকারের অনেক উচ্চপদস্থ কর্মকর্তা কিংবা দেশের রেপুটেড পাবলিক ফিগার যারা এরা প্রচারণায় নামে। তখন দেখা যায় যে আমাদের মতো কাস্টমার আছে, যারা ব্যবসায়ী আছে, তাদের একটা ট্রাস্ট লেভেল বেড়ে যায়। তো আমরা তখন সেখানে ইনভেস্ট করি কিংবা আমরা তখন তাদেরকে পণ্য দিই, কিন্তু এইটা যে ভিতরে এত কিছু হয় সেটা তো ঘাটানোর মতো ক্ষমতা আমাদের নেই। এদিকে ধামাকা কর্তৃপক্ষকে না পেয়ে সেলারদের উপরে চড়াই হচ্ছে অনেক ক্রেতা, জানিয়ে বিপাকে রয়েছে মার্চেন্টরা। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে শুভেচ্ছা সফরে ভারত যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান। এই মুহূর্তে চট্টগ্রামের ইশাখা নৌঘাটিতে রয়েছেন রিপোর্টার কমল দে, সরাসরি যাচ্ছে তার কাছে। কমল। ধন্যবাদ সাদিয়া। বাংলাদেশ নৌবাহিনীর অন্যতম বৃহৎ যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান কিছুক্ষণের মধ্যে ভারতের বিশাখাপত্তমের উদ্দেশ্যে চট্টগ্রামের ইশাখা নৌঘাটি ত্যাগ করতে যাচ্ছে। নৌবাহিনীর কর্মকর্তারা আসছেন কিন্তু তাদেরকে আনুষ্ঠানিক বিদায় জানাতে। আপনারা জানেন যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন হচ্ছে আজকে এবার বছর জুড়ে। তারই একটি অংশ হলো বাংলাদেশ নৌবাহিনীর এই যুদ্ধজাহাজটি ভারতের বিশাখাপত্তমে যাবে এবং সেখানে কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস একই সাথে রয়েছে। ভারতের যে অংশগ্রহণকারী নৌ কর্মকর্তা ছিলেন তাদের সাথে মত বিনিময় করা এবং বঙ্গবন্ধুর বিভিন্ন জীবনের বিভিন্ন চিত্র তুলে ধরার হিসাবে কিন্তু এই শুভেচ্ছা সফরে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান এখন চট্টগ্রাম ইশাখাঘাটি ত্যাগ করতেছে। তারা আগামী 10 তারিখ পর্যন্ত কিন্তু সে ভারতে অবস্থান করবে। সেখানে তারা সেই বিশাখাপত্তম বন্দর যে বন্দর আছে সেই বন্দরের হলরুমের মধ্যে তারা কিন্তু বিভিন্ন চিত্র প্রদর্শনী সহ বাংলাদেশকে তুলে ধরার যে বিষয়টি সেটি তারা এই নৌবাহিনী কর্মকর্তারা সেখানে অংশ নেবেন। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ নৌবাহিনীর অন্যতম বৃহৎ যুদ্ধজাহাজ যে
যে সমুদ্র অভিযান তার ক্যাপ্টেন আল ফারুক মাহমুদ হোসেনের নেতৃত্বে কিন্তু সর্বমোট 228 জন নৌ কর্মকর্তা, সামরিক বিশেষজ্ঞ এবং বিভিন্ন লেভেলের কর্মকর্তারা কিন্তু এই শুভেচ্ছা সফরে অংশ নিচ্ছে। আপনারা জানেন কিন্তু বাংলাদেশ নৌবাহিনী এখন একটি ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে। এই বাংলাদেশ নৌবাহিনীতে আগে ছিল শুধু যুদ্ধ জাহাজ, এখন কিন্তু সেখানে সংযুক্ত হয়েছে সাবমেরিন, সংযুক্ত হয়েছে মেরিটাইম এয়ারক্রাফট। তারই অংশ হিসেবে কিন্তু এখন বিশ্বের বিভিন্ন এমনকি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কিন্তু বাংলাদেশের নৌবাহিনী গুরুত্বের সাথে কাজ করেছে। তার একটি অংশ পৃথিবীর এখন সব দেশে কিন্তু নৌবাহিনীর যুদ্ধ জাহাজগুলো শুভেচ্ছা সফরে যাচ্ছে, মত বিনিময় করছে, বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করছে। তো এবার যে অংশ, সেই অংশটি হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। সেই জন্মশতবার্ষিকীর উপলক্ষে কিন্তু উদযাপনের জন্য যে আয়োজন চলছে তারই একটি হচ্ছে ভারতের বিশাখাপত্তনম বন্দরে হবে এবার। সেই 4 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত সে বন্দরে যে আয়োজনটি চলছে সেই আয়োজনে অংশ নিচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ যে সমুদ্র অভিযান। আমরা দেখতে পাচ্ছি সমুদ্র অভিযানের যেসব সদস্যরা শুভেচ্ছা সফরের জন্য ভারতের বিশাখাপত্তনমে বন্দরে যাবেন তারা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছেন এবং এখানকার যে ফ্লিট কমান্ডার রয়েছেন আবুল কালাম আজাদ রিয়ার অ্যাডমিরাল, তিনি এসে তাদেরকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন। তো বলা চলে যে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান 1200 যে শুভেচ্ছা সফরে যাচ্ছে সেই শুভেচ্ছা সফর সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করানো হয়েছে। কিছুক্ষণের মধ্যে যুদ্ধজাহাজ ইশাখা নৌঘাটি ত্যাগ করবে। চট্টগ্রামের ইশাখা নৌঘাটি থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার কমল দে। নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের গেইটের কাছে নির্মিত হলো বিশেষায়িত টয়লেট প্রকল্প। সকালে ঢাকা মেডিকেল কলেজের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকা রোজভ্যালের কর্মকর্তারা এটি উদ্বোধন করেন। 15 লাখ টাকা ব্যয়ে স্টিল মডিউলারে নির্মিত এই বিশেষায়িত টয়লেটে 2টি ওয়াশ বেসিন, 3টি টয়লেট এবং একটি চেঞ্জ রুম থাকবে। প্রশিক্ষিত পরিচ্ছন্ন কর্মী সার্বিক পয় নিষ্কাশনের দায়িত্ব পালন করবেন। ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে আসা রোগী, নারী ও শিশু উন্নত মানের এই সেবা নিতে পারবেন। ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুর আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এই আসনেই নির্ধারিত হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার ভাগ্য। ভবানীপুরের উপনির্বাচনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। যাচ্ছি তার কাছে। সুব্রত, ধন্যবাদ। ভারতের জাতীয় রাজনীতিকদের চোখ যেখানে ভবানীপুর উপনির্বাচনের দুপুর 1টা পর্যন্ত যে ভোট গ্রহণ সেটি কিন্তু বাকি দুটো নির্বাচন যে আসনে ভোট হচ্ছে জঙ্গিপুর এবং শামশেরগঞ্জ সেখান থেকে কিন্তু অনেকটাই কম। দুপুর 1টা পর্যন্ত নির্বাচন কমিশনের হিসাব মতো 37% ভোট পড়েছে। শামশেরগঞ্জ পড়েছে 57% এবং মুর্শিদাবাদের জঙ্গিপুরে পড়েছে 53%। আপনাকে সকালবেলা আপনার আমি আমাদের দর্শকদের বলেছি যে সাধারণত ভবানীপুরের যারা ভোটার তাদের ভোট কেন্দ্রে আসাটা একটু গত 20 বছর ধরে যে ভোট দেওয়ার প্রবণতা সেটি পর্যবেক্ষণ করে যেটি দেখা যায় যে এখানকার ভোটাররা ভোট কেন্দ্রে আসেন না। সে কারণেই কিন্তু দুপুর 1টা পর্যন্ত এই গড় ভোট পড়ার প্রবণতা এত কম। এদিকে জানি রাখি নির্বাচন কমিশনে এখনো পর্যন্ত শতাধিক অভিযোগ করেছে। এই অভিযোগগুলোর মধ্যে রয়েছে ভোট কারচুপি, ইভিএম মেশিন নষ্ট এবং অস্বাভাবিকভাবে বুথের সামনে ভিড় করা। নানা রকম ভাবেই বিজেপি দুদিন ধরে অভিযোগ করে এসেছিল যে আইন শৃঙ্খলার একটি বড় অবনতি হতে পারে এবং সে কারণে আপনি জানেন যে মঙ্গলবার সন্ধ্যার থেকে 144 ধারা জারি করা হয়েছিল ভবানীপুর অঞ্চলে এবং এটি কিন্তু নজিরবিহীন। নির্বাচন কমিশন সাধারণত ভোটের দিন 144 ধারা জারি করে এবং সেটা ভোট কেন্দ্রের বাইরে। কিন্তু দেখা গিয়েছে যে যেহেতু বিজেপির পক্ষ থেকে অভিযোগ ছিল যে সহিংসতা হতে পারে সে কারণেই নির্বাচন কমিশন কিন্তু অতিরিক্ত এই 144 ধারা জারির যে সিদ্ধান্ত সেটি নিয়েছে। এখনো পর্যন্ত সাদিয়া ভোট চলছে শান্তিপূর্ণভাবে। আপনাকে এর আগেও বলেছি যে জঙ্গিপুর এবং শামশেরগঞ্জের একই রকম ভাবে ভোট চলছে, সেখান থেকে কোনো অভিযোগ আসেনি। মূলত অভিযোগ যেটি করছেন সেটি হচ্ছে বিজেপির পক্ষ থেকে অভিযোগ হয়েছে ভবানীপুর কেন্দ্র নিয়ে। আপনি জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আসন থেকে লড়ছেন। তিনি দুপুর 3টের সময় বেলা 3টের সময় তিনি মিত্র ইনস্টিটিউটে ভোট দেবেন। 3:15 আমরা সেটা জানতে পেরেছি। তিনি ছাড়াও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে ভোট দেওয়ার কথা রয়েছে। সে কারণে মিত্র ইনস্টিটিউটে কিন্তু বাড়তি নিরাপত্তা রাখা হয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত ভোট চলছে শান্তিপূর্ণভাবে। তো সাদিয়া, এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এবং জঙ্গিপুর আসনের দুটো নির্বাচন এবং ভবানীপুর আসনের উপনির্বাচনে আমার কাছে থাকা সবশেষ। সাদিয়া, কলকাতা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। কাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে জামাল ভুঁইয়াদের সাফ মিশন। এই মুহূর্তে মালদ্বীপের রাজধানী মালেতে আছেন রিপোর্টার এস.এম. ইকবাল। বাংলাদেশ দলের সবশেষ অবস্থা জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ইকবাল,
সাদিয়া, সাব চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিকতা কিন্তু কিছুক্ষণ আগেই শুরু হয়ে গেছে, অর্থাৎ আসর শুরুর আগে, অর্থাৎ আগামীকাল ম্যাচ শুরু হবে এবং ম্যাচ শুরুর আগে যে প্রি ম্যাচ প্রেস কনফারেন্স ছিল, সেই প্রেস কনফারেন্সে প্রথম দল হিসেবে শ্রীলঙ্কা কিছুক্ষণ আগে অংশ নিয়েছে। আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে 13তম সাব চ্যাম্পিয়নশিপের পর্দা উঠতে যাচ্ছে আগামীকাল বাংলাদেশ সময় বিকেল 5টায় এই দুই দল মুখোমুখি হবে। কিছুক্ষণ আগে শ্রীলঙ্কান কোচ আমাদের সঙ্গে কথা বলেছে, গণমাধ্যমের সঙ্গে তিনি তার যে অভিব্যক্তিটি জানিয়ে রাখছেন সেটি হচ্ছে এই ম্যাচে বাংলাদেশকে তিনি স্পষ্ট ফেভারিট মানছেন, যদিও তার স্কোয়াডে কমপক্ষে 3 জন ফুটবলার আছে যারা প্রবাস থেকে এসেছেন এবং ইউরোপিয়ান লেভেলে যাদের খেলার অভিজ্ঞতা আছে। তারপরেও টেকনিক্যাল এবং স্ট্র্যাটেজিক্যাল কারণে বাংলাদেশকে তারা এগিয়ে রাখছে। মানে মোটা দাগে বলা যেতে পারে যে কালকের ম্যাচটাই তারা আন্ডারডগ হিসেবে মাঠে নামতে চাচ্ছে এবং তাদের টার্গেট হচ্ছে মানসিক প্রেশারটা বাংলাদেশের উপর দিয়ে ম্যাচটা হচ্ছে জিতে নেওয়া। কিছুক্ষণ আগে আমরা দেখেছি বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া এবং কোচ অস্কার ব্রুজন প্রেস কনফারেন্স রুমে তারা কিন্তু ঢুকেছেন এবং তারাও তাদের লক্ষ্যের কথা জানাবেন। তবে কিছুক্ষণ আগে আমরা যখন হোটেল রুমে ছিলাম তখন তাদের সঙ্গে আনঅফিশিয়ালি আমাদের কথা হয়েছে, তারাও ম্যাচটা বেশ সিরিয়াসলি নিয়েছে। দু দলই চাচ্ছে প্রথম ম্যাচটা যদি হচ্ছে জয় দিয়ে শুরু করা যায় তাহলে ইতিবাচকভাবে সাব চ্যাম্পিয়নশিপটা শুরু করতে পারবে। আর এই ক্ষেত্রে বাংলাদেশের জন্য সাব চ্যাম্পিয়নশিপটা ইতিবাচকভাবে শুরু করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ গেল কয়েকটি সাফে কিন্তু আমরা প্রত্যাশিত ফলাফল করতে পারিনি এবং এই দিকটা নিয়ে বাফুফে কিন্তু খুবই কনসার্ন। এবং আমরা জানি টুর্নামেন্ট শুরুর 7 দিন আগে নতুন কোচকে দায়িত্ব দেওয়া হয়েছে, জেমি ডেকেশরি অস্কার ব্রুজনের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে। সুতরাং নিজেদের মধ্যে বোঝাপড়ার একটা যে ঘাটতি ছিল সেটা এখানে এসে নাকি অনেকটাই তারা পুষিয়ে নিতে পেরেছেন এবং তারা প্রত্যাশা করছেন যে কালকে যে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিতে তারা মাঠে নামবেন এবং সেখানে ইতিবাচকভাবেই শুরু করতে পারবেন। তবে আজকে ম্যাচের আগে যেটা হচ্ছে ফিল্ড গ্রাউন্ডে অনুশীলনের যে সুযোগ পায় যারা ম্যাচে নামবে তারা, সেই সুযোগ কিন্তু হচ্ছে মালদ্বীপ দিচ্ছে না কোভিড প্রোটোকলের কারণে। বেশ কিছু কড়াকড়ির মধ্যে পড়তে হচ্ছে দু দলকে। তো আপাতত সাদিয়া, আমার কাছে মালে থেকে এই ছিল সবশেষ। মালদ্বীপের রাজধানী মালে থেকে যুক্ত ছিলেন রিপোর্টার এস.এম. ইকবাল। দুপুরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নাসির তামিমার বিয়ে বৈধ নয় বলছে পিবিআই, জালিয়াতি করা হয় তালাকের নোটিশ, গ্রেফতারি পরোয়ানা জারি করতে আদালতে আগের স্বামীর আবেদন। রাজধানীর যানজট কমাতে মোড়ে মোড়ে আধুনিক রোবোটিক ইন্টেলিজেন্স সিগন্যাল, চালানোর ধারণা নেই খোদ প্রকল্প পরিচালকেরই। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।